মানুষের না জানা ইতিহাস বারবার ফিরে আসতে চায় মানুষেরই হাত ধরে, খুঁজে নেয় কিছু নির্দিষ্ট হাত আর ঝাঁপিয়ে পড়ে সেই হাতের উদ্দেশ্যে, আর সেই হাত ধরেই ফিরে আসে আবার তৈরি করতে থাকে নিজের নতুন অস্তিত্ব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখক কর্ণশীলের কাহিনী প্রাগৈতিহাসিক। লেখক কর্ণশীলের জন্ম হয় 1980 সালে বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামে। তিনি পেশায় একদা গৃহশিক্ষক। তার পিতা শ্রী বিবেকানন্দ শীল এবং মাতা শ্রীমতী কমলা শীল। তিনি ইংরাজি সাহিত্যে স্নাতক এবং বর্তমানে শরীরচর্চা সংক্রান্ত পেশার সাথে যুক্ত। তার প্রথম রচনা ঠিক 12টা। এছাড়াও রক্তগন্ধার, নিষিদ্ধ গান্ডীব, ছায়া সপ্তক, নশরনামা, চন্দ্রকুহল ও পরাজাগতিকের মতো কিছু অসামান্য গ্রন্থের লেখক। লিখেছেন আনন্দমেলা, কিশোর ভারতী, নভরাজ, অন্তরীপ ইত্যাদি পত্রিকায়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যান। ও হ্যাঁ, আরও একটা কথা, আপনাদের জন্য সুখবর। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং স্যাটারডে নাইট সাগা আয়োজিত গল্প প্রতিযোগিতা নিউ ইয়ার্স ইভকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনুরোধে আমরা এই প্রতিযোগিতার গল্প পাঠানোর সময়সীমা বাড়িয়ে 31শে জানুয়ারি অবধি করেছি। প্রতিযোগিতার সমস্ত শর্তাবলী জানতে ঘুরে আসুন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। শুনতে থাকুন লেখক কর্ণশীলের কাহিনী প্রাগৈতিহাসিক। গল্প পাঠে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প প্রাগৈতিহাসিক। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় আজকাল। চুপ করে তাকিয়ে থাকি জানলার বাইরে। মেঘলা মেঘলা জ্যোৎস্না। রাতের অন্ধকারও বোঝা যায় না, আবার জ্যোৎস্নাও স্পষ্ট নয়। ধূসর ভোরবেলার মতো বাইরেটা। গাছপালা ঝোপঝাড় চুপ করে থাকে। হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠা শিশুর মতো। পাতা পড়ার শব্দে গাছ নিজেই কেঁপে ওঠে। খড়িমাটি গোলা রঙের উঠোন, তার একপাশে গন্ধরাজ ফুলের পাপড়িগুলোয় মরচে রঙের ছোপ। মনে হয় রক্ত লেগে আছে। বড় দীর্ঘশ্বাস ফেলল কেউ। পশ্চিমের জানলাটা খোলা। ওখানেই জানলার পাল্লা আর দেওয়ালের মাঝে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি সে রোজ রাতে আসে, দীর্ঘশ্বাস ফেলে, এলোমেলো হাঁটে। আমার মনে হয় অনেক যুগের পুরনো একটা হাওয়া পথ ভুলে আমার ঘরে ঢুকে পড়েছে। বেরোনোর পথ খুঁজে মরছে প্রতি রাতে, কিন্তু তাকে পথ দেখানোর কেউ নেই। দিন 7-8 থেকে এটা হচ্ছে। রোজ ঘুম ভেঙে যায় যখন তখন। চুপ করে ওই পশ্চিমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। টেবিলের ওপর রাখা পাথরের টুকরোটায় জ্যোৎস্নার একটা রেখা এসে পড়েছে। আবছা বোঝা যাচ্ছে আঁকা পাহাড়ে চুল খুলে বসা মেয়েটি। হাওয়া দিচ্ছে কি? মেয়েটার খোলা চুল যেন একটু নড়ে উঠল। স্টোন আর্ট কেন, কোনো আর্টই আমি বুঝি না। জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছিল। কোয়ার্টজ পাথরের ওপর রং দিয়ে আঁকা
পাহাড়, হ্রদ, অরণ্য। হ্রদের তীরে একটা বিশ্বজিৎ আমার অনেক দিনের চেনা ছোকরা ডাক্তার। মুখের মিষ্টি হাসিটা দেখেই রোগ অর্ধেক সেরে যায়। তাই সামান্য গলা খুসখুস কি মাথা টিপটিপ হলেও আমি তার কাছেই আগে হাজির হই। নামটাম লেখানোর ঝামেলায় যাই না। একপাশে চুপটি করে বসে মেডিকেল জার্নালে দু একটা পাতা উল্টাই। কিছু বুঝি? হ্যাঁ, বেশিরভাগই বড় দুর্বোধ্য। সাধে কি আর ডাক্তারকে ভগবান বলে? রোগ সারানোর ব্যাপারটা যদি বাদও দিই, এই এত শক্ত কাঠখোট্টা নামগুলো মনে রাখা, তার ভিত্তিতে রোগীর উপসর্গ বোঝা, ওষুধ লেখা, সাধারণ মানুষের কম্য নয়। যাই হোক, যা বলছিলাম, গত রবিবারের আগের রবিবার, আজ সোম, ডাক্তারের কাছে হাজির হলাম। একটু রাত করি। আশা ছিল এতক্ষণে হয়তো রোগী টোগী গুছিয়ে ডাক্তার ফাঁকাই থাকবে। তার ডিসপেন্সারিতে পৌঁছলাম যখন, কম্পাউন্ডার যাদব সিগারেট টানছিল রাস্তার একপাশে দাঁড়িয়ে। আমাকে দেখে চমকে উঠেই সিগারেটটা ফেলে দিল। আমিও অপ্রস্তুত। ব্যাপারটা সহজ করার জন্য একটু হেসে এগিয়ে গেলাম। কি ব্যাপার, রুগী শেষ? সে ফোঁস শব্দে একটা নিঃশ্বাস ফেলল। রুগী শেষ? রোগের কি আর শেষ আছে? ব্যাপারটা বুঝলাম না। যাদবকে আর কিছু না বলে সোজা ডিসপেন্সারির ভেতর ঢুকে গেলাম। চিলতে বাগান পার হয়ে ছোট্ট বারান্দা, বেশ ছড়ানো ওয়েটিং রুম। সবুজ পর্দা দেওয়া চেম্বারে ঢুকতেই চোখ ধাঁধিয়ে গেল। দুটো অতিরিক্ত তীব্র আলো জ্বলছে দুদিকের দেওয়াল থেকে, আর ডাক্তার বেশ একটা রংচঙে জিনিস হাতে নিয়ে খুব মন দিয়ে তার গায়ে কিছু একটা করছে। ভারী অপ্রস্তুত হয়ে পড়লাম। নিজে তো কোনো কিছুতে কোনোদিন মনোযোগ দিতে পারলাম না। অন্যের মনঃসংযোগ দেখলে খুব কুণ্ঠিত হয়ে পড়ি, পাছে সে বিরক্ত হয়। ভাবলাম ফিরেই যাই। সেই মতো পিছিয়ে আসছি, হঠাৎ সে চোখ তুলে তাকালো। আরে দাদা, আসুন আসুন। মুখে সেই লাখ টাকার সোনা বাঁধানো হাসিটা, হতে অপসরা দল অবধি কাত হয়ে যায়। আমি তো সামান্য মনীষী। বোকার মতো হেসে তার উল্টো দিকের চেয়ারটাতে বসলাম। সে হাতের জিনিসটা টেবিলের ওপর রেখে জোরালো আলো দুটো নিভিয়ে দিল। নিজের চেয়ারটিতে বসে ফোনে বোধ করি যাদবকেই বলল, এই দুটো চা বলো তো, আর এক প্যাকেট নেভি কাট। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, চলে যাচ্ছিলেন যে বড়। আমি বললাম, যা গম্ভীর মুখে বসেছিলে, ভাবলাম ধরে বেঁধে ইঞ্জেকশনই না ঠুকে দাও একটা। আর বলবেন না দাদা, এই পাথরটা আজ বিকেলের কল থেকে ফেরার পথে কুড়িয়ে পেলাম। সাধারণ পলল পাথর। পাহাড়ের ড্যাম তো এঁকেছি, জলের পাশে একটি আমলকি গাছ আঁকবো ভাবছি, কিন্তু যতবারই আঁকতে যাচ্ছি হাতটা কেঁপে অন্য কিছু হয়ে যাচ্ছে। বেগতিক একে আঁকা ঝোঁকার ব্যাপার, তাই ওইটুকু পাথরের ওপরে। এ ব্যাপারে আমি এক কথায় ক অক্ষর গোমাংস। হেসে হেসে বললাম, দেখো, পাথরটা হয়তো চায় তুমি ওর গায়ে গাছ না এঁকে অন্য কিছু আঁকো। বিশ্বজিৎ হাততালি দিয়ে উঠল। এই জিনিসটাই নিজেকে তখন থেকে বোঝাবার চেষ্টা করছি। এটি পলল শিলা। এক সময় হয়তো তার মধ্যেও প্রাণের স্তর চাপা পড়েছিল। মৃত্যুর পর আত্মা যেমন রয়ে যায়, তেমন পাথরেও ইচ্ছে রয়ে যায় নিশ্চয়ই। কিন্তু কিন্তু দাদা, এর মন বুঝি কি করে বলো তো? এইবার সত্যিকারের বিপদে পড়লাম। পাথরটা হাতে নিলাম। সুচারুভাবে আঁকা নীল সরোবরের ঢেউ, সবুজ দিগন্ত, ফিরোজা রঙের আকাশ, কালো পাহাড়ের রেখা, সবুজ জমি যেখানে নীল জলের দিকে গড়িয়ে গেছে, সেখানে একটা লম্বাটে গাঢ় বাদামি দাগ। সেই দিকটাই দর্শকের চোখের সামনে পড়তে হয়, এবং তাই হয়তো রঙের পোঁচটা ডাক্তার বেশ চওড়া করে দাগিয়েছে। আন্দাজে যা মনে হয় একটা বলে দিয়েছি। এবার এর দাওয়াই দিতে হলেই গেছি। খুব কাছ থেকে মনোযোগ দিয়ে দেখার অভিনয় করছি এমন সময়
পর্দা ঠেলে একটা বাচ্চা ছেলে ঢুকলো। লোহার সরু বাঁকানো শিক দিয়ে বানানো ক্যারিয়ারে 2 গ্লাস চা। আমি চোখ তুললাম না, পাশে ডাক্তার আমার অভিনয় ধরে ফেলে। ছেলেটা ঠক করে গ্লাস নামিয়ে রাখলো টেবিলের ওপর। পাশে একটা লাল সাদা প্যাকেট, তাও আমার মনোযোগের শেষ নেই। হঠাৎ ছবিতে আঁকা হ্রদের জলটা যেন একটু কেঁপে উঠল। আমি চমকে উঠলাম। হাত থেকে পাথরটা ঠিকরে পড়ল টেবিলের তলায়। শশব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই ডাক্তার বলে উঠল, আরে ব্যস্ত হবে না দাদা, আপনি চা নিন, আমি দেখছি। বলে সে নিজেই সরাত করে টেবিলের নিচে সেঁধিয়ে গেল। কয়েক সেকেন্ড খচরমচর শব্দ হলো, তারপর বিজয়ীর গর্বে উঠে এসে সে টেবিলের ওপর পাথরটা রাখল। বেসিন থেকে হাত ধুয়ে এসে চায়ে একটা বড় সড়ো চুমুক দিল। অগত্যা আমিও চায়ের গ্লাস হাতে নিলাম। নীরবে চা পান চলল কিছুক্ষণ। আমি বেশ অবাক হয়ে গেছি। ডাক্তারকেও মনে হলো অন্যমনস্ক। দেওয়ালে টিউবলাইটটার পাশে অসংখ্য নীল কালো পোকা। জানলা দিয়ে শিরশিরে হাওয়া আসছে। আমার দিকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে ডাক্তার বলল, দাদা, এই পাথরটা আপনি নিয়ে যান, কিছুদিন ওটা আপনার কাছেই থাক, দেখুন যদি কিছু আইডিয়া আসে। আমি হাঁ হাঁ করে উঠলাম। কি যে বলো, এসব কি আমার কম্য? এ ব্যাপারে আমার ভাড়ার শূন্য ভায়া। ডাক্তার মুচকি হেসে বলল, ওই পাথরের ভেতরে আগে থেকেই যে কত ছবি আঁকা আছে তার সীমা পরিসীমা নেই দাদা। তার কাছে আপনিও যা, আমিও তাই। তবে একান্তই যদি জিনিসটা আপনার পছন্দের না হয়। আমি তড়িঘড়ি পাথরটা নিয়ে বুক পকেটে রাখলাম। আর আমার নিজের এ ব্যাপারটা ভেবে খুব আশ্চর্য লাগছে। এই প্রথম এমন কোনো জিনিসের প্রতি একটা অদৃশ্য টান অনুভব করছি। আমি উঠে দাঁড়ালাম। ডাক্তার হেসে বলল, কি জন্য এসেছিলেন বললেন না তো? আমি দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বললাম, মাথাটা একটু টিপ টিপ করছিল, চা খেয়ে ঠিক হয়ে গেল। ডাক্তার হেসে উঠল। আমি হাসতে পারলাম না। কোমরে একটা অসম্ভব কামড়ানো ব্যথা অনুভব করছি। বেরিয়ে এলাম ডিসপেন্সারি থেকে। পাথরটা হাতে নিয়ে বুক পকেটে রাখার সময় মনে হলো বাদামি লম্বা দাগটার মাঝামাঝি জায়গাটা দুদিকে খুব অল্প ছড়িয়ে গেছে। ঠিক ধেবড়ে যাওয়ার মতো নয়, কেউ যেন খুব সূক্ষ্ম হাতেই কাজটা করেছে। ব্যাপারটা খুব একটা অচেনা নয় আমার চোখে। একটা দাঁড়িয়ে থাকা মেয়ের কোমরের নিচের অংশ ঠিক ওভাবেই দুদিকে ছড়িয়ে যায়। পাথরটা টেবিলের ওপর রাখা ছিল, পূবের জানলার ঠিক পাশেই জায়গাটা। আমি একাই থাকি, 4 মাসের জন্য এই বাড়ি আমার ভাড়া নেওয়া আছে। প্রথম যখন এসেছিলাম 1000টা রোগে আমি সম্পূর্ণ বিপর্যস্ত। যে চাকরটাকে কাজের জন্য নিয়েছিলাম কিছু দূরের গ্রাম থেকে, প্রথম মাসের মাইনে আর কিছু নগদ টাকা কড়ি নিয়ে সে চম্পট দিয়েছিল। তখন বিশ্বজিৎ আর যাদব আমাকে সারিয়ে তোলে 1.5 মাসের মাথায়। বেশ ভালোই আছি। জায়গাটা শহর হলেও কিছু দূরেই উঁচু নিচু মালভূমি দেখা যায়। একটা হ্রদ, তাকে ঘিরে শালপলাশের বন, একটা পাহাড়ি ঢাল, তার ঠিক গা ঘেঁষে ভারী মনোরম পরিবেশ। সকাল বিকাল হেঁটে বেড়াই, সন্ধ্যায় 2-1 পরিচিত মানুষের কাছে যাই। ফেরার পথে ডাল রুটি তরকারি কিনে নিয়ে আসি, আর রাত 10টার মধ্যে ঘুম। ডাক্তারের কাছ থেকে ফিরে হাত পা ধুয়ে এসে বসলাম। 9টা বাজে সবে। 8 ঘন্টা পর খাওয়া দাওয়া করব। হঠাৎ পাথরটার কথা মনে পড়ল। টেবিলের ওপর রয়েছে সেটা। উঠে গিয়ে সেটাকে হাতে নিতেই চমকে উঠলাম। পাথরটা গরম। বাইরে বেশ ঠান্ডা, কাছাকাছি মালভূমি থাকায় এখানে শীত গ্রীষ্ম 2ই চরম। পৌষের মাঝামাঝি এখন। এই অবস্থায় যে পাথর মিনিট 20 আগেও বরফের মতো ঠান্ডা ছিল, তার তো গরম হওয়ার কথা নয়।
ঘরে জ্বলজ্বল করছে 200 পাওয়ারের বাল্ব। তার নিচে গিয়ে দাঁড়ালাম। বাদামি দাগটার দুপাশ দিয়ে দুটো দাগ আলাদা হয়ে গেছে, মানুষের হাতের মতো। এবার নিজের ওপর খুব রাগ হলো। ঠান্ডায় ঘুরে বেরিয়ে নিশ্চয়ই আবার শরীরটা খারাপ বাঁধিয়েছি। তারই ঘরে উল্টোপাল্টা ভাবছি, দেখছি। না, কাল থেকে একদম অনিয়ম নয়। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। পায়ের কাছে পশ্চিমের জানলার দিকটাই হ্রদের দিক। ঠান্ডা হাওয়া আসছিল। পা দিয়ে ঠেলে সেটার পাল্লা দুটো বন্ধ করে দিলাম। হাঁটাহাঁটি করে বেশ ক্লান্তই হয়েছিলাম। বালিশে মাথা রাখা মাত্রই ঘুমের অতলে তলিয়ে গেলাম। রাত কটা হবে জানি না। অনুভব করলাম লেপের ভেতরেও ঠান্ডায় পুরো জমে গেছি। চোখ খুলেই প্রথমে যা দেখলাম তা হলো পশ্চিমের জানলাটা হাট করে খোলা। চমকে উঠে বসলাম। মনে হলো জানলার ওপাশে একটা শব্দ হচ্ছে, একটা পুরুষ কণ্ঠ, খুব ক্ষীণ স্বর, টেনে টেনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর একই সঙ্গে জড়ানো জড়ানো কথা। পা টিপে টিপে জানলার কাছে গেলাম। বাড়ির চৌহদ্দিটুকু পরিষ্কার বোঝা যায়। তারপর থেকে আমলকি গাছের ঘন জঙ্গল। মাটির ওপর একটা লোক পা ছড়িয়ে বসে কাঁদছে, খুব নিচু গলায় কথাও বলছে। অনেকক্ষণ কান পেতে শোনার পর কথাগুলো বুঝতে পারলাম। ए माई माई हमरा के छोड़ दे माई, हम सब वापस करे देबे। ए माई माई ওপাশের জঙ্গল থেকেও একটা শব্দ আসছে। না, ঠিক শব্দ নয়, একরাশ ক্ষুব্ধ বাতাস যেন ওই অন্ধকারের ঠিক সীমানার মধ্যেই জমাট বেঁধে আছে, ফুঁসছে। যে কোনো সময় সে ঝাঁপিয়ে পড়তে পারে ওই লোকটার ওপর। আমি তাড়াতাড়ি জানলাটা চেপে বন্ধ করে আলো জ্বালিয়ে দিলাম। কোমর আর হাত দুটো অসম্ভব দুর্বল, অসহ্য ব্যথা। পাথরটার দিকে চোখ গেল। আমার বুকটা ধক করে উঠল। পাথরের গায়ের বাদামি দাগটা নেই। সেই মুহূর্তে লোডশেডিং হলো। আমি প্রচণ্ড আতঙ্কে দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু কোথায় দরজা? যেদিকে যাই দুর্ভেদ্য দেওয়াল। বারবার সুকঠিন দেওয়ালে আছড়ে পড়তে লাগলাম। পা মুচকে গেল, মাথায় আঘাত পেলাম। আস্তে আস্তে আমার বাহ্যিক চেতনাগুলো লোপ পেতে লাগলো। দেওয়ালে ঠেস দিয়ে বসে হাঁপাতে লাগলাম। ভাবলাম এই বুঝি মৃত্যু ঘনিয়ে এলো। দরজা খোলার খুব আলতো শব্দ পেলাম। নুপুরের ক্ষীণ রিনি রিনি। লঘু পায়ে কে যেন দরজা থেকে টেবিলের দিকে দৌড়ে গেল। আমি হতক্লান্ত হয়ে চোখ বুজতেই আলো জ্বলে উঠল। আমার হৃৎপিণ্ড যেন থেমে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আবার চলতে শুরু করল। দেওয়াল ধরে কোনো ক্রমে উঠে দাঁড়ালাম। জল খেলাম বোতল থেকে। পাথরটার দিকে চোখ গেল। দাগটা ঠিক আগের জায়গাতেই রয়েছে, শুধু পাথরটার পাশে আরেকটা নতুন জিনিস রয়েছে, যা আমার আনা নয়। একটা আমলকি পাতা। খুব সকালে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে দেখি আমার পলাতক চাকর ভজুয়া শটান আমার পায়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। साहब ए साहब हमके माफ कर दे साहब, हमसे हमसे गलती हो गई। ये लो ये तुम्हारा पैसा, 200 रुपया जरूर के दवाई पर गया, बाकी पूरा है, गिन लो साहब, माफ कर दो मुझे। তাকে তুলে বললাম,
রাখ, তোর কাছেই রাখ। তোর জড়ু কেমন আছে? সে প্রশ্নটা সঙ্গে সঙ্গে এড়িয়ে গেল। ঘরের ভেতরে ভয়ার্ত দৃষ্টি ফেলে ফিসফিস করে বলল, बुमाई बाबा के थान पे आइए जल्दी। কথাগুলো বলেই সে আমার পায়ের কাছে টাকাগুলো রেখে দৌড়ে পালিয়ে গেল। বোমাই বাবার থান? হ্যাঁ, বোমাই বাবার থান আমি দেখেছি। প্রচুর লোকজন সেখানে যায়। শহরের বাইরে একটা বকুল গাছের নিচে মাঝে মাঝে তিনি এসে বসেন। সাধারণ জামা প্যান্ট পরা মানুষ। বোম্বাইয়ে থাকতেন এক সময়, তাই বোমাই বাবা বানিয়ে দিয়েছে লোকজন। জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিলাম। কোমর আর হাত দুটোতে একটুও যেন জোর নেই। কেউ যেন চোষক দিয়ে সব শক্তি শুষে নিয়েছে। কিছু দূর এগিয়ে ফিরে এলাম। দোনমনো করে পাথরটা পকেটে ঢুকিয়ে নিলাম। বোমাই বাবা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমার পাশে ভজুয়া হাত জোর করে বসে আছে মাটিতে। তার চোখে মুখে স্পষ্ট ভয়। বোমাই বাবা ভজুয়াকে বললেন, তোমার কি হয়েছিল ওকে বলো। ভজুয়া কাঁপতে কাঁপতে যা বলল তা সাধারণ মানুষের কানে হয় মিথ্যে, নয় ভয়ঙ্কর শোনাবে। কিন্তু আমার মনে হলো এ খুব স্বাভাবিক, রোজকার ঘটনা। ভজুয়া গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে তার ঘরের দাওয়ায় শুয়েছিল। ঘরের ভেতরে বউ আর 2 মেয়ে। ঘুপচি ঘর, জায়গা হয় না, তাই প্রচণ্ড ঠান্ডা পড়লেও সে দাওয়াতেই শোয়। কয়েকটা বস্তা টাঙিয়ে কিছুটা আড়াল করে নেওয়া হয়েছে শীতের হাত থেকে বাঁচতে। সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা অস্বস্তি হওয়ায় তার চোখ খুলে গেল। চালার বাঁশ থেকে লোহার আঁকশি দিয়ে ছোট্ট একটা লণ্ঠন ঝুলছে। তারই মৃদু আলোতে ভজুয়া দেখল তার পায়ের কাছে লম্বাটে কিছু একটা দাঁড়িয়ে আছে। সে কোনো মানুষ বা কোনো কিছুরই আকৃতি নয়। মাথা, মুখ, পা কিছুই বোঝা যায় না তার। শুধু দুদিকে দুটো সরু হাতের মতো কিছু ঝুলছে, আর সেটাকে কোনো মানুষের দেহ ভেবে নিয়ে মাঝামাঝি অংশটি দেখলে বোঝা যায় তা কোনো মেয়ে মানুষের কোমর। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে গিয়ে ভজুয়া টের পেল তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। থরথর করে কাঁপতে কাঁপতে সে দেখল আকারটা তার ঠিক মুখের সামনে ঝুঁকে এলো। তারপর খসখসে একটা হাসির শব্দ করে বলল, তুই চোর, চোর তুই, চোর তুই। ভজুয়ার সব মনে পড়ে গেল। তার টাকা চুরি, আমাকে ধোঁকা দেওয়া, সব। সারা রাত আমার ঘরের পেছনে আমলকি বনের পাশে তাকে বসিয়ে রেখেছিল ওটা, আর নিজে গাছের ডালে লুকিয়েছিল। সাত সকালেই আমার টাকা ফেরত দিয়েছে ভজুয়া, কিন্তু আমার ঘরের টেবিলের ওপর রাখা পাথরটা দেখে তার হোঁশ ওড়ার উপক্রম। তাই বোমাই বাবার স্মরণে এসেছে সে। মালিককে, অর্থাৎ আমাকেও আসতে বলেছে। বোমাই বাবা আমার দিকে তাকালেন। আমি কোনো কথা না বাড়িয়ে তার হাতে পাথরটা তুলে দিলাম। তিনি খুব মন দিয়ে পাথরটা দেখলেন অনেক সময় ধরে। বকুল গাছে অজস্র পাখি কিচিরমিচির করছে। তারা খুব চঞ্চল। কোনো অদৃশ্য কিছুর উপস্থিতি যেন তারা বুঝতে পারছে। অনেকক্ষণ পর বোমাই বাবা মুখ খুললেন। এটা প্রায় 60,000 বছর আগের পলল শিলা। আপনি তো জানেন পললিক শিলার বিভিন্ন স্তরেই লুকিয়ে থাকে জীবাশ্ম। আমি ওপরে নিচে মাথা নাড়লাম। শুনেছি। তিনি আবার বললেন, খুব সম্ভবত এ পাথরটিও কোনো মানুষের পাঁজরের হাড়ের টুকরো। আমি আবার মাথা নাড়লাম।
বোমাই বাবার গলা এবার যেন একটু কেঁপে গেল। ভজুয়ার কথা অনুযায়ী হারটি কোনো মেয়ের বুকের পাঁজরের। সে জীবন ফিরে পাচ্ছে আস্তে আস্তে। কোনো এক অজানা কারণে সে আপনার অপছন্দের মানুষগুলোকে টার্গেট করছে। আমি মনে মনে যেন খুশি হলাম একটু, তবুও কৌতূহল হলো, এ জীবনী শক্তি পাচ্ছে কোত্থেকে? বোমাই বাবা হাত উল্টে কাঁধ দুটো ঝাঁকালেন, অর্থাৎ জানেন না। আমি মনে মনে হাসলাম। আমি জানি এর উত্তর। আমার হাত ও কোমর ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে আসা, আর ছবিতে কোমর আর হাত দুটিতে স্পষ্ট হয়ে আসা। এর অর্থ আমি বুঝি। সারা জীবন হেরে যাওয়া আমি, অত্যাচারিত অবহেলিত আমি ধীরে ধীরে ওই অলৌকিক মেয়েটির শরীরে ছড়িয়ে যাচ্ছি। সে ফিরে পাচ্ছে তার অস্তিত্ব, আর আমি প্রতিশোধ। উঠে দাঁড়ালাম আমি। বোমাই বাবা বললেন, পাথরটি যেখান থেকে আনা হয়েছে সেখানেই ফেলে আসলে বোধহয় ভালো হয়। আমি বোমাই বাবার হাত থেকে পাথরটি নিয়ে মুচকি হাসলাম। বোমাই বাবা আমার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। এখনো এত তাড়া কিসের? এখনো বেশ কয়েকজন বাকি আছে তো। ভজুয়ার মতো সবাই তো আর বিপদে পড়ে আমার ক্ষতি করেনি। স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে যারা হত্যা পর্যন্ত করতে পিছুপা হয়নি, যাদের জন্য ভিটে বাড়ি ছেড়ে প্রায় অজ্ঞাতবাসে আমাকে থাকতে হচ্ছে, তাদের হিসেব তো নিতেই হবে। বিছানা থেকে আর উঠতে পারি না। হাত পা ঘাড় দেহ সব বিকল আমার। শুধু হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। পাথরে আঁকা দাগটা একটা মেয়ের মতো দেখতে এখন। ওই তো হ্রদের দিকে মুখ ফেরানো, চুল উঠছে। আমার হৃৎপিণ্ডটা বিকল হলেই সে উঠে দাঁড়াবে, নেমে আসবে পাথরের বাঁধন ভেঙে। নীল, ঘন নীল জল, পাহাড়ে পাহাড়ে ফুল। জানলার পাশ থেকে অন্ধকারে স্তূপটা এগিয়ে এলো। আমার বুকের ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শ। ডাক্তার পাথরটা পেয়ে খুব খুশি হবে। ভজুয়াকে বলা আছে সেটা ডাক্তারের কাছে পৌঁছে দিতে। ডাক্তার অবাক হয়ে দেখবে ছবিটা। আমার কথা ভেবে হয়তো চোখের জলও ফেলবে, কিন্তু সে জানবে কি, পাথরের প্রতি স্তরে স্তরে একটি একটি করে ছবি এঁকে যায় প্রকৃতি প্রতি যুগে। প্রস্তর লিপিতে আকীর্ণ এই শিল্প চিরন্তন। এই শিল্প প্রাগৈতিহাসিক। শুনছিলেন লেখক কর্ণশীলের লেখা প্রাগৈতিহাসিক। গল্প পাঠে সায়ন্তন, যাদবের ভূমিকায় আর্য, ডক্টর বিশ্বজিতের ভূমিকায় সৌভিক, ভজুয়ার চরিত্রে সায়ন্তন, বোম্বাই বাবার চরিত্রে পার্থ, স্ক্রিপ্টিংয়ের দায়িত্বে পার্থ, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শঙ্খ, পোস্টার ডিজাইন সৌভিক, পার্টিকেল এফেক্টসে রণজয়, সূত্রধর এবং ছায়া আকৃতির ভূমিকায় আমি তৃষা। টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মিডনাইট স্টোরিজ থেকে সৌভিককে এই গল্পে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা কিসের,
একটা টুক করে কমেন্ট করে যান। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আমাদের গল্পের আপডেটগুলো সব থেকে আগে পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। এবং সবার শেষে একটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রিয়জনদের ভালো রাখবেন। শুভরাত্রি।